একদিকে ধ্বংসের নেশায় মেতেছে মধ্যপ্রাচ্য, অন্যদিকে রক্তে লাল হচ্ছে ইউক্রেনের মাটি। ১৬ এপ্রিল ২০২৬। আজকের দিন পর্যন্ত এই দুই যুদ্ধে কত প্রাণ গেল, কতজন সেনা আর কতজন সাধারণ মানুষ হারিয়ে গেলেন ইতিহাসের পাতায়। আজ আমরা তুলে ধরব সেই রক্তক্ষয়ী পরিসংখ্যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনাকে শিউরে তুলবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ, নিহতের মিছিল, ডে 47। শুরু করছি মধ্যপ্রাচ্যের ভয়াবহ সংঘাত দিয়ে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের আজ ৪৭তম দিন। মানবাধিকার সংস্থা HRANA এর তথ্য অনুযায়ী শুধু ইরানেই নিহতের সংখ্যা ৩,৬৩৬ জন ছাড়িয়েছে। এর মধ্যে ১৭০১ জনই নিরীহ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ২৫০ জনেরও বেশি শিশু। সামরিক ক্ষয়ক্ষতির দিকে তাকালে দেখা যায় ইরানের প্রায় ১২২১ জন সেনা এবং যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় অসংখ্য স্থানীয় রাজনৈতিক ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, শতাব্দীর বৃহত্তম রক্তপাত। এবার নজর ফেরানো যাক ইউরোপের দিকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন অন্তহীন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জাতিসংঘের OHCHR এর হিসাব মতে ইউক্রেনে অন্তত ১৫,৩৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যদিও প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ বেশি হতে পারে। তবে সবচেয়ে ভয়াবহ তথ্য হলো সেনাদের মৃত্যু নিয়ে। রাশিয়ার প্রায় ১৩ লাখ সেনা হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে ৩ লাখেরও বেশি সরাসরি নিহত। ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা ৫ থেকে ৬ লাখের ঘরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যুদ্ধে দুই পক্ষ মিলিয়ে প্রায় ১৪,০০০-এরও বেশি উচ্চপদস্থ সামরিক অফিসার ও রাজনীতিক প্রাণ হারিয়েছেন। আজ ১৬ এপ্রিলের সর্বশেষ খবর অনুযায়ী হরমুজ প্রণালীর মার্কিন অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ প্রায় স্থবির। অন্যদিকে ইউক্রেনের ওডেসায় গতরাতে ড্রোন হামলায় আরও ৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। শান্তি আলোচনার কোনো লক্ষণ নেই, বরং দুই প্রান্তেই যুদ্ধের তীব্রতা বাড়ছে। এই কয়েক বছরে আমরা কয়েক লাখ প্রাণ হারালাম। রাজনীতি আর ক্ষমতার লড়াইয়ে বলি হচ্ছে সাধারণ মানুষ। এই ধ্বংসলীলা কি আদৌ থামবে, নাকি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছে দাঁড়িয়ে আছি? আপনার কি মনে হয়, যুদ্ধ কি কোনো সমাধান দিতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। বাংলাদেশের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত। জিডিপি ও প্রবৃদ্ধির হ্রাস। বিশ্বব্যাংক এবং সানেমের বিশ্লেষণ অনুযায়ী চলমান যুদ্ধের প্রভাবে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৯% নেমে আসতে পারে, যা ৪.৬% প্রাক্কলন করা হয়েছিল। দীর্ঘমেয়াদী সংখ্যা জিডিপি প্রবৃদ্ধিকে ৩% পর্যন্ত কমিয়ে দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন অনুযায়ী যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট অভ্যন্তরীণ মূল্যস্ফীতিকে ২ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, যা বর্তমানে ৯.৬% থেকে বছরের শেষ নাগাদ ১১.৭% পৌঁছানোর আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে পেট্রোলিয়াম আমদানির বিল ইতোমধ্যে ৫২% বৃদ্ধি পেয়েছে। সরকার এপ্রিল মাসে জ্বালানির খুচরা দাম অপরিবর্তিত রাখলেও ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি প্রায় ৯৮ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। আমদানি খরচ ১৯৮ টাকা বনাম বিক্রয় মূল্য ১০০ টাকা। কেবল মার্চ মাসে ডিজেল ও অকটেন মোট ভর্তুকি দাঁড়িয়েছে প্রায় ৫,০১০ কোটি টাকা। যুদ্ধের প্রভাবে আমদানির ব্যয় বৃদ্ধি পাওয়ায় ২০২৬ সালের শেষ নাগাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় $৬ বিলিয়ন অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। বিশ্বব্যাংকের মতে এই সংকটের কারণে অতিরিক্ত ১২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে এবং প্রায় ৬ লাখ কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে। যুদ্ধের এই গোলকধাঁধায় সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরাচ্ছে। আজ ১৬ এপ্রিল পর্যন্ত পাওয়া এই তথ্যগুলো কেবল সংখ্যা নয়, এগুলো প্রতিটি পরিবারের টিকে থাকার লড়াইয়ের গল্প। আপনার এলাকায় নিত্যপণ্যের দাম এখন কেমন? এই অর্থনৈতিক ধাক্কা সামলাতে সরকারের আর কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমাদের কমেন্ট বক্সে জানান। অর্থনীতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।